Hey, welcome to Audiophile. Audiophile আজ শুনছেন ওয়েন্ডি মার্লস এবং ল্যারি মার্লসের লেখা দি পর্ন ট্র্যাপ। নিলয় একজন ২৬ বছর বয়সী তরুণ, যে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আসক্ত ছিল। কৈশোরে বন্ধুদের মাধ্যমে প্রথমবার পর্নোগ্রাফির সঙ্গে পরিচিত হয় সে। প্রথমে কৌতূহলবশত দেখলেও ধীরে ধীরে এটি তার জীবনের একটি অংশ হয়ে যায়। প্রথম দিকে সে ভাবত এটি নিছক বিনোদন মাত্র। তারপর সে প্রতিনিয়ত পর্ন দেখা এবং হস্তমৈথুন করা শুরু করল। সময়ের সাথে সাথে সে বুঝতে পারে এটি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। নিলয় লক্ষ্য করল সে আগের মতো আর পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। বন্ধুদের সাথে সময় কাটানোর পরিবর্তে একা থাকতে বেশি পছন্দ করছে। তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে ধীরে ধীরে এবং বাস্তব সম্পর্কে আগ্রহ হারাচ্ছে। তার রোম্যান্টিক সম্পর্কগুলো টেকসই হচ্ছে না, কারণ সে বাস্তব সংযোগের চেয়ে পর্নোগ্রাফিক কল্পনার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। একদিন তার গার্লফ্রেন্ড তার প্রতি বিরক্ত হয়ে বলল, তুমি আমার সাথে থাকলেও মনোযোগ দাও না, সব সময় কিছু একটা তোমার মাথায় যেন ঘুরছে। তুমি কি সত্যি আমাকে চাও? সেই মুহূর্তে নিলয় উপলব্ধি করল পর্নোগ্রাফির প্রতি তার আসক্তি কেবল তার মানসিক অবস্থাকেই প্রভাবিত করছে না, বরং তার ভালোবাসার সম্পর্কও ধ্বংস করছে। একদিন নিলয়ের হাতে একটি বই পড়ল, দ্য পর্ন ট্র্যাপ। তারপর সে বইটি পড়তে শুরু করে। বইটি পড়ার পর সে বুঝতে পারে পর্নোগ্রাফি মস্তিষ্কের ওপর কিভাবে প্রভাব ফেলে। এটি ডোপামিনের মাত্রা পরিবর্তন করে এবং এক ধরনের কৃত্রিম উত্তেজনা তৈরি করে। পর্ন অতিরিক্ত ব্যবহার করলে বাস্তব জীবনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। পর্ন শুধুমাত্র এক ধরনের কল্পনা যা বাস্তবতার সাথে মেলে না। নিলয় সিদ্ধান্ত নেয় সে পরিবর্তন আনবে। সে ধীরে ধীরে পর্ন দেখা কমিয়ে দেয়, ডিজিটাল ডিটক্স শুরু করে, ফোন থেকে সব পর্নোগ্রাফিক কন্টেন্ট মুছে ফেলে। তার গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে, থেরাপি ও মেডিটেশন শুরু করে। প্রথম দিকে এটি খুব কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারে। কয়েক মাস পর নিলয় উপলব্ধি করে যে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। সে পড়াশোনায় আরও মনোযোগী হয়েছে। তার গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক আগের চেয়ে গভীর হয়েছে এবং সবচেয়ে বড় কথা, সে নিজের প্রতি গর্ব অনুভব করে। পর্নোগ্রাফির আসক্তি ধীরে ধীরে তৈরি হয় এবং এটি সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। সমস্যাটি স্বীকার করা এবং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক গাইডলাইন ও সমর্থন থাকলে আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। দ্য পর্ন ট্র্যাপ বইটি এই ধরনের অনেক সত্য গল্প এবং অনেক সমাধানের পথ দেখায়, যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মূল ধারণা ১. পর্নের ফাঁদ। এটা কি এবং কিভাবে কাজ করে? একটি সময় ছিল যখন যৌনতা ছিল অন্তরঙ্গতার প্রতীক, ভালোবাসা, সম্পর্ক আর বিশ্বাসের এক নিবিড় প্রকাশ। কিন্তু আজ সেই যৌনতা অনেকের জন্য এক দুঃসহ অভ্যাসে পরিণত হয়েছে। পর্নোগ্রাফির দুনিয়ায় ঢুকে কেউ কেউ হারিয়ে ফেলছে নিজের নিয়ন্ত্রণ, ভালোবাসার সংজ্ঞা কিংবা আত্মমূল্যবোধ। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি যা করছেন তা আপনার ইচ্ছার বিরুদ্ধে? আপনি কি কখনো চেয়েছেন থেমে যেতে কিন্তু পারেননি? পর্ন ট্র্যাপ অর্থাৎ এক ভয়ঙ্কর মানসিক ফাঁদ, যা একদিকে শরীরকে উত্তেজিত করে আর অন্যদিকে মনকে দুর্বল করে দেয়। চলুন আমরা সেই জগতে প্রবেশ করি, বুঝে নিই এই ফাঁদটি আসলে কি। পর্নোগ্রাফির আবিষ্কার নয়, সমস্যা হলো এর ব্যবহারের ধরন। যৌনতা নিজে কোনো সমস্যা নয়। পর্নোগ্রাফি যদি সীমিত, স্বাস্থ্যকর ও সচেতন উপায়ে ব্যবহার করা হতো তাহলে হয়তো এত বড় আলোচনার প্রয়োজনই পড়তো না। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কেউ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই অধ্যায়ে একাধিক মানুষের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে। যেমন ধরুন গ্রেগ, এক বিবাহিত পুরুষ যিনি স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দেন কম্পিউটারের সামনে। একের পর এক ভিডিও একঘেয়ে অতিরিক্ত চাহিদা তৈরি করে ফেলে তার মনে। স্ত্রীকে জড়িয়ে ধরলেও মনের মধ্যে অন্য এক কল্পনার নাড়ি ঘোরে। প্রেম যেন হারিয়ে যায়, ভালোবাসা হয়ে ওঠে অকার্যকর। লেখক বলেন এই ফাঁদ এমন এক ধরনের যা প্রাথমিকভাবে আনন্দ দেয়, কিন্তু শেষ পর্যন্ত কষ্ট ছাড়া কিছু রাখে না। আসক্তির 4টি ধাপ। নাম্বার 1, আকর্ষণ বা আগ্রহ জাগা। প্রথমে আপনি কৌতূহলবশত পর্ন দেখতে শুরু করেন, হয়তো বন্ধুর দেখানোতেই অথবা ইন্টারনেটে হঠাৎ করে দেখে ফেলেন কিছু।
প্রথম অনুভবটা অনেক সময় হয় শিহরণে ভরা, নতুন নতুন উত্তেজনাপূর্ণ একটি অবস্থা। মস্তিষ্ক তখন ডোপামিনে ভরে যায়। নাম্বার 2, অভ্যাস তৈরি হওয়া। এই আনন্দের অনুভূতি আবার পেতে ইচ্ছা হয়। ধীরে ধীরে সময় বেড়ে যায়। একদিনে 5 মিনিট দিয়ে দেখা শুরু হলেও তা হয়ে ওঠে ঘন্টার পর ঘন্টা। নাম্বার 3, নিয়ন্ত্রণ হারানো। এবার শুরু হয় সত্যিকারের ফাঁদ। আপনি যতই থামাতে চান ততই যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে টানে। ক্লান্তি, একাকিত্ব বা মানসিক চাপ, এইসব অনুভূতির থেকে মুক্তি পেতে আপনি বেছে নেন পর্নকেই। কিন্তু শান্তি আসে না, আসে শুধু লজ্জা, গোপনতা আর আত্ম অবমাননা। নাম্বার 4, পরিণতি ও ক্ষতি। সবচেয়ে ভয়ানক ধাপ। এই পর্যায়ে এসে পর্ন শুধুই একটি বিনোদন নয়, এটি হয়ে ওঠে একটি আসক্তি, যা ব্যক্তিগত সম্পর্ককে ভেঙে দেয়, আত্মবিশ্বাসকে নষ্ট করে, যৌনতা হয়ে ওঠে যান্ত্রিক, হৃদয়হীন। লেখক বলেন, এটি ধীরে ধীরে একজন মানুষের যৌন সত্তাকে গিলে ফেলে। এটা শুধু মানসিক বিষয় নয়, এটি জৈব রসায়নগত পরিবর্তন ঘটায়। যখন কেউ পর্ন দেখে তখন মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট সক্রিয় হয়ে যায়। ডোপামিন নামে এক হরমোন রাসায়নিকভাবে নিঃসৃত হয়, যা আনন্দদায়ক অনুভূতির জন্য দায়ী। কিন্তু ঘন ঘন এবং অত্যাধিক ডোপামিন নিঃসরণে মস্তিষ্কের সংবেদনশীলতা কমে যায়। ফলে পরবর্তীতে সেই একই আনন্দ পেতে মানুষ আরও উগ্র ও চরম ধরনের কন্টেন্ট খুঁজে বেড়ায়। একটা সময় এমনও হয় বাস্তব যৌনতা আর উত্তেজিত করে না। মন চায় ভার্চুয়াল, কল্পনার অসম্ভব রকমের চিত্র যা বাস্তব জীবনে মেলে না। ঠিক এইভাবেই জন্ম নেয় ধীরে ধীরে ডিসেন্সিটাইজেশন বা অনুভূতি লোপ পাওয়া। পর্নোগ্রাফির আসক্তি কেবল ব্যক্তিকে নয়, তার প্রিয়জনকেও কষ্ট দেয়। লেখক শোনান একজন স্ত্রীর গল্প, যার স্বামী চুপি চুপি পর্ন দেখতেন। একদিন সেই স্ত্রী বুঝতে পারেন তার ভালোবাসা, তার শরীর, তার চাহিদা আর স্বামীর কাছে গুরুত্বপূর্ণ নয়। স্বামী শুধু খোঁজেন ভিজুয়াল সেক্স, যেখানে তিনি কেবল একজন দর্শক। একসময় স্ত্রী বলেন, আমি বেঁচে থাকলেও যেন আমার অস্তিত্ব নেই। পর্ন ফাঁদের শিকার মানুষরা সাধারণত সম্পর্কের গভীরতা হারিয়ে ফেলে। তারা আর ভালোবাসার সত্যিকারের অনুভূতি টের পায় না। লজ্জা, গোপনতা ও আত্মগ্লানি পর্ন ফাঁদের ছায়া প্রভাব। পর্ন দেখার পর বেশিরভাগ মানুষ এক ধরনের লজ্জা অনুভব করে। একদিক থেকে তার আনন্দ পায়, অন্যদিক থেকে নিজেকে দোষী মনে করে। এই দ্বন্দ্ব, একদিকে আকর্ষণ, অন্যদিকে গ্লানি, এটি ফাঁদকে আরও জোরালো করে তোলে। মানুষ নিজের এই অভ্যাস গোপন রাখে, কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, ফলে মানসিকভাবে আরও একা ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অধ্যায়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হল দ্য পর্ন ট্র্যাপ সাইকেল। নাম্বার 1, উদ্দীপনা। কোনো চাপ, একাকিত্ব, হতাশা বা উত্তেজনা এসে যায়। নাম্বার 2, ইউজ বা ব্যবহার। পর্ন দেখা শুরু হয়, তাৎক্ষণিক স্বস্তি আসে। নাম্বার 3, শেম, লজ্জা। শেষে আসে গ্লানি, আমি কেন এটা করলাম। নাম্বার 4, রিপিট, পুনরাবৃত্তি। আবার চাপ আসে, আবার পর্ন এইভাবেই চলতে থাকে। এই সাইকেল থেকে বের হওয়া কঠিন, কিন্তু অসম্ভব কিন্তু নয়। মূল ধারণা 2, পর্ন আপনাকে কিভাবে বদলে দেয়। কখনো কি ভেবেছেন আপনি আগের মতো নেই? আগে যেখানে জীবনের ছোট ছোট আনন্দে হাসতেন, এখন সেই হাসি যেন খুঁজে পাওয়া যায় না। আগে যেখানে ভালোবাসা মানে ছিল চোখের ভাষা, হাতের ছোঁয়া, সেখানে আজ সবকিছু যেন ঠান্ডা, নিরাবেগ আর যান্ত্রিক। কিন্তু কেন এমন হলো? কে নিল আপনার সেই অনুভব, সেই সংবেদনশীলতা? পর্ন শুধু আপনার দেখার বিষয় নয়, এটি আপনাকে ধীরে ধীরে পাল্টে দেয়। মন থেকে, আচরণ থেকে, সম্পর্ক থেকে আপনার পুরো সত্তাকে বদলে দেয়। পর্ন কিভাবে বদলে দেয় একজন মানুষকে একেবারে অজান্তে, নিঃশব্দে? এই বদলাটা শুরু হয় ছোট্ট একটা ক্লিক থেকে। এটা এমন এক যাত্রা, শুরুটা নিরীহ, প্রায় খেলার ছলে। একটা ক্লিক, একটা ছবি বা কিছু ভিডিও। তারপর আসে মাথার ভিতর কৌতূহল, শরীরে উত্তেজনা, আর মনের ভিতর এক অদ্ভুত রোমাঞ্চ। সেই রোমাঞ্চ যত গাঢ় হয়, নিজের আসল অনুভূতিগুলো তত ফিকে হয়ে যায়। লেখক বলেন, পর্ন আপনাকে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত করে যে নিজেকেই চিনতে পারে না। সবার আগে বোঝা জরুরি, এই বদলাটা শুধু মানসিক না, এটা মস্তিষ্কের নিউরোসায়েন্সের সঙ্গে জড়িত।
প্রতিবার যখন আপনি পর্ন দেখেন তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক হরমোন নিঃসৃত হয়। এটা হলো ফিল গুড রাসায়নিক বা ফিল গুড কেমিক্যাল, যার ফলে আমরা আনন্দ অনুভব করি। ঠিক যেভাবে ড্রাগ বা নিকোটিন কাজ করে ঠিক তেমনভাবে। কিন্তু বিপদ শুরু হয় যখন এই ডোপামিন নিঃসরণ হয় খুব বেশি পরিমাণে। আপনার মস্তিষ্ক সেটা নতুন স্বাভাবিক ধরে নেয়, ফলে আপনি সাধারণ আনন্দে, প্রেমে বা ছোঁয়ায় আর তৃপ্ত হতে পারেন না। আপনার মস্তিষ্ক আগের মতো সাড়া দেয় না বাস্তব জীবনের অনুভবে। আপনাকে উত্তেজিত করতে হয় আরও বড়, আরও অতিরঞ্জিত কল্পনার মাধ্যমে। ফলাফল, বাস্তব যৌনতা হয়ে পড়ে বিরক্তিকর, ভালোবাসা হয়ে পড়ে কম উত্তেজক। এই অধ্যায়ে লেখক বেশ কিছু বাস্তব কেস স্টাডি শোনান যেখানে মানুষরা তাদের সম্পর্ক হারিয়েছে শুধু এই কারণেই যে পর্ন তাদের কাছে হয়ে উঠেছে ভালোবাসার বিকল্প। কেস স্টাডি, লিন্ডা ও ম্যাট। লিন্ডা বলেন, প্রথম দিকে বুঝতে পারিনি, ও আমার দিকে তাকাতো না, ছোতো না, কথা বলতো না, কথা একদম কম বলতো আর রাতে কম্পিউটার ঘরে বসে থাকতো অনেকক্ষণ। একদিন দেখি ওর মনে পড়ে আছে এক অচেনা নারীর ভিডিওতে আমি যেন ওর জীবনে অনুপস্থিত। এটাই পর্ন ফাঁদের ভয়ঙ্কর দিক। এটি বাস্তব মানুষের জায়গা দখল করে নেয় কল্পনার চরিত্র দিয়ে। শরীর পাশে থাকলেও মন থাকে দূরে, পাশে ভালোবাসার মানুষ থাকলেও মন চায় স্ক্রিনে থাকা নিখুঁত শরীর। এর ফল ঘনিষ্ঠতার ভাঙন, মানসিক বিচ্ছিন্নতা, প্রতারণার অনুভূতি, বিশ্বাসের চরম অবনতি। লেখক বলেন, পর্ন এমনভাবে মনের পর্দায় ছায়া ফেলে যে বাস্তব জীবন ঝাপসা হয়ে যায়। পর্ন শুধু সম্পর্কের ক্ষতি করে না, ব্যক্তির আত্মসম্মানকেও গুঁড়িয়ে দেয়। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন দীর্ঘদিন পর্ন দেখলে একজন ব্যক্তি কিভাবে নিজেকে দেখতে শুরু করে শুধুই উত্তেজনার যন্ত্র হিসেবে। নারী দর্শকদের ক্ষেত্রে তারা নিজেদের শরীর নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, ভাবেন আমি হয়তো ওদের মতো সেক্সি নয়। বাস্তব জীবনের যৌনতার সঙ্গে পর্নের নির্মিত দৃশ্য মেলাতে না পারায় তারা দুঃখ পান, হীনমন্যতায় ভোগেন। পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় তারা নিজেদের পারফরমেন্স নিয়ে অনিশ্চিত বোধ করেন। তারা ভাবে, আমি কি যথেষ্ট, আমার সাইজ কি ওদের মতো। অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয় যৌনতাকে ঘিরে। এইভাবেই পর্ন সুন্দর বা নর্মাল যৌনতার সংজ্ঞা বিকৃত করে দেয়। মানুষ নিজেকেই ঘৃণা করতে শুরু করে, আমি কেন এমন, আমি কেন থামতে পারছি না। লেখক লেখেন, এই লজ্জা, এই আত্ম অবমাননা মানুষকে আসক্তির আরও গভীরে টেনে নেয়। একটি চরম সত্য লেখক এই অধ্যায়ে তুলে ধরেছেন। পর্ন আসক্তি মানুষকে আর প্রেমময় সঙ্গী রাখে না, রাখে এক ভিজুয়াল কনজিউমার হিসেবে। মানুষ আর সঙ্গীর চোখের দিকে তাকিয়ে ভালোবাসতে চায় না, বরং তারা চায় সেই এক্সট্রিম অ্যাক্টস যা তারা পর্নে দেখে। এতে অনেক সময় এমন হয় যে সঙ্গী রাজি না এমন আচরণে চাপ আসে। যৌনতা হয়ে পড়ে যান্ত্রিক, ধ্বংসাত্মক। রোম্যান্স, প্রেম, আবেগ হারিয়ে যায়। এমনকি অনেকেই বলেন, আমি আর সঙ্গীর সঙ্গে ফিজিক্যাল হলেও উত্তেজিত হই না, কিন্তু পর্নে দেখলে আবার জেগে উঠি। এটা শুধুই অভ্যাস না, এটা এক প্রকার পুনঃপ্রোগ্রামিং। আপনার মস্তিষ্ক শেখে উত্তেজনার জন্য আমাকে দৃশ্য দরকার, অনুভব নয়। এই অধ্যায়ে লেখক বারবার একটি শব্দ ব্যবহার করেন, ডাবল লাইফ। পর্ন ফাঁদের শিকার মানুষরা প্রায়ই এমন এক জীবনযাপন করেন যার এক অংশে আছেন তার স্বামী, প্রেমিক, স্ত্রী, বাবা মা, আর আরেক অংশে আছেন সেই গোপন চরিত্র যারা রাতের পর রাত কাটান স্ক্রিনের পেছনে, নিজেকে লুকিয়ে রেখে। তারা প্রিয়জনকে মিথ্যা বলেন, না আমি তো শুধু ইমেল চেক করছিলাম। তারা গোপনে ফোনে বা ল্যাপটপে হাইডেন ব্রাউজার ইউজ করেন। তারা মনে মনে দগ্ধ থাকেন, লজ্জিত হন, কিন্তু এই চক্রকে ভাঙতেই পারেন না। এইভাবেই জন্ম নেয় দ্বৈত পরিচয়, যার ফলে ভেঙে পড়ে আত্মবিশ্বাস, সম্পর্কের ভিত্তি, সৎ থাকার সক্ষমতা। এটা শুধুই আসক্তি না, এটা আত্মবিচ্ছিন্নতা। লেখক এই অধ্যায়ে এমন একটি বিষয় তুলে ধরেন যা অনেকেই অজান্তে মেনে নেন। পর্নের বেশিরভাগ ভিডিওতেই থাকে নারীদের আত্মসম্মান, জোরপূর্বক দৃশ্য, বর্ণবাদী বয়সভিত্তিক বিকৃতি, একমুখী ভোগাবাদ। এইসব দেখতে দেখতে মানুষ অজান্তেই এসবকে নর্মাল ও এক্সাইটিং ভাবতে শুরু করে। ফলাফল, তারা বাস্তব জীবনেও ওই রকম আচরণ আশা করেন। সম্মতি, আবেগ,
সংবেদনশীলতা হারিয়ে যায়। তারা পাওয়ার ওভার পার্টনার ভাবনাকে যৌনতার অংশ ভাবেন। এটাই লেখকের মতে সাইকোসেক্সুয়াল রিপ্রোগ্রামিং, যেখানে একজন ব্যক্তি আর ভালোবাসা নয়, চাই আধিপত্য, চাই পারফরমেন্স, চাই যৌনতা, শুধু নিজের আরামের জন্য। মূল ধারণা 3, পর্ন কিভাবে আপনার সম্পর্ককে প্রভাবিত করে। এই অধ্যায়ে লেখক ও থেরাপিস্ট ওয়েন্ডি মার্লস অত্যন্ত সংবেদনশীলভাবে ব্যাখ্যা করেছেন পর্ন কিভাবে ধীরে ধীরে নিঃশব্দে একটা সম্পর্কের ভিতকে নাড়িয়ে দেয়। এখন আপনি যদি ভেবে থাকেন পর্ন তো আমি একা দেখি, এতে তো কারো ক্ষতি হয় না, তবে এই অধ্যায়টা আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো। কারণ পর্নোগ্রাফি ঠিক যেমন ব্যক্তিগতভাবে একজন মানুষকে ভেতর থেকে ক্ষয় করে, ঠিক তেমনি সম্পর্কের মধ্যে তৈরি করে অবিশ্বাস, দূরত্ব আর মানসিক বিচ্ছিন্নতা। চলুন গল্পের মতো করে জানি। পর্ন বনাম বাস্তব সম্পর্ক এক সূক্ষ্ম যুদ্ধ। ধরুন একটা দম্পতি, ড্যানিয়েল আর লুনা। শুরুতে তাদের সম্পর্কটা ছিল ভীষণ উষ্ণ, আন্তরিক, ভালোবাসায় পরিপূর্ণ। একে অন্যের দিকে তাকালে চোখে পড়ত মুগ্ধতা। কিন্তু আস্তে আস্তে ড্যানিয়েলের রাত জাগা, একা থাকা আর যৌন ঘনিষ্ঠতার ক্ষেত্রে আগ্রহ কমে যাওয়া লুনার মনে প্রশ্ন জাগায়, সব ঠিক আছে তো? ড্যানিয়েল নিজের মোবাইল বা ল্যাপটপে কিছু গোপন রাখে, মাঝে মাঝে দরজা বন্ধ করে থাকে দীর্ঘ সময়। লুনা বুঝতে পারে কিছু একটা গোপনীয়তা আছে। একদিন সে আবিষ্কার করে ড্যানিয়েল পর্নে আসক্ত। এইরকম ঘটনা শুধু ড্যানিয়েল বা লুনার নয়, আজ হাজারো সম্পর্কের গল্প। এ অধ্যায়ে লেখক দেখিয়েছেন পর্নোগ্রাফির ব্যবহার কিভাবে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে বিষ ঢেলে দেয় আর ধীরে ধীরে ভালোবাসার জায়গাটা দখল করে নেয় যৌন ফ্যান্টাসির অবাস্তবতাতে। বিশ্বাস ভাঙার সূক্ষ্ম প্রক্রিয়া। পর্ন ব্যবহারকে অনেকে চিটিং হিসেবে ধরে না, কারণ শারীরিকভাবে তো কেউই অন্য কারো সঙ্গে সম্পর্ক করছে না, তাই না? কিন্তু লেখক বলছেন এটি এক ধরনের সিক্রেট সেক্সুয়াল লাইফ, যেখানে একজন নিজের সঙ্গীর অজান্তে অন্য একটা জগতে প্রবেশ করছেন। এটা গোপনতা, এটা মিথ্যে, আর এটা এক ধরনের বিশ্বাসভঙ্গতা। সঙ্গী যখন জানেন না আপনি নিয়মিতভাবে পর্ন দেখছেন, তখন আপনি তার প্রতি সততা হারাচ্ছেন। ধীরে ধীরে এই গোপনতা বড় হতে থাকে, সম্পর্কের মাঝে আসে এক অদৃশ্য দেওয়াল, এবং সেটা অনেক সময় এমন স্তরে পৌঁছায় যেখানে যোগাযোগের সেতু ভেঙে পড়ে। মানসিক সংযোগে দূরত্ব। লেখক ব্যাখ্যা করেছেন পর্ন ব্যবহার একজনকে অন্যের আবেগ বুঝতে অক্ষম করে তোলে, কারণ এখানে সেক্স হয় কৃত্রিম এবং একতরফা এবং আবেগহীন। ফলে বাস্তব জীবনের সত্যিকারের মিলন, যেখানে দুজনের বোঝাপড়া, আবেগ, সম্মতির দরকার, সেই জিনিসটা অসহনীয় হয়ে দাঁড়ায়। পর্ন ফ্যান্টাসির জগতে একজন পুরুষ বা নারী পায় একতরফা নিয়ন্ত্রণ, যেখানে সঙ্গীর অনুভূতির গুরুত্ব থাকে না, কিন্তু বাস্তব সম্পর্কে তো সেটা চলে না। ফলে পর্ন ব্যবহারকারী ধীরে ধীরে সঙ্গীর প্রতি আগ্রহকে হারায়, কারণ তার ফ্যান্টাসির সঙ্গে মেলে না বাস্তব সঙ্গী। এই ডিসকানেক্ট এমন জায়গায় নিয়ে যায় যেখানে প্রেম ভালোবাসা গুটিয়ে যায় নিছক সহাবস্থানে। যৌন জীবনের সমস্যা। এই অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে পর্ন কিভাবে একজন মানুষের যৌন প্রত্যাশা বিকৃত করে ফেলে। একজন যখন নিয়মিত পর্ন দেখেন, তার মস্তিষ্কে এক্সাইটেশন বা উত্তেজনার মাপকাঠি বাড়তে থাকে। বাস্তব যৌন জীবনে এই উত্তেজনা অনুপস্থিত মনে হয়, ফলে তিনি হয়তো সঙ্গীর সঙ্গে যৌন মিলনে আগ্রহ হারান অথবা চাহিদা করেন অস্বাভাবিক কিছু, যা সঙ্গীর জন্য অস্বস্তিকর। অনেকেই ভোগেন পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশনে, মানে বাস্তব যৌন উত্তেজনার সময় সাড়া দিতে পারেন না, কারণ মস্তিষ্ক কেবলমাত্র স্ক্রিনের চিত্রে সাড়া দেয়। এছাড়াও থাকে অতিরিক্ত পর্ন ব্যবহারের কারণে অর্গাজমের সমস্যা, আগ্রহের ঘাটতি, যৌন মিলনের সময় মনোযোগ হারানো, যা দাম্পত্য জীবনে তৈরি করে গভীর হতাশা। আত্মসম্মান ও আত্মবিশ্বাসের পতন। যখন একজন সঙ্গী পর্নে আসক্ত হন, তখন অপরজনের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি তার জন্য যথেষ্ট নই? এই অধ্যায়ে অনেক নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যারা অনুভব করেছেন তারা যেন একটা রিয়েল ওমেন হয়ে হার মানছেন স্ক্রিনের কৃত্রিম নারীর কাছে। অনেকে বলেন সে পর্ন দেখে,
আমি পাশে শুয়ে থাকলেও ও যেন আমার দিকে তাকায় না। এই কথাগুলো একটা সম্পর্কের সবচেয়ে গভীর যন্ত্রণা প্রকাশ করে। সঙ্গীর মনোযোগ হারানো, ইচ্ছার অভাব এবং যৌন উত্তেজনার অভাব, এসব মিলে একজনের আত্মসম্মান তলানিতে এসে ঠেকে। সম্পর্কের ওপর চূড়ান্ত প্রভাব। পর্নের ব্যবহার যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে সেটা এক সময় সম্পূর্ণ সম্পর্ক ভেঙে ফেলার কারণ হয়ে দাঁড়ায়। কিছু দম্পতির মধ্যে দেখা যায় বারবার পর্ন দেখার বিষয় নিয়ে ঝগড়া করা। কেউ কেউ পর্নের জগতে ঢুকে পড়ে এমন এক নিঃসঙ্গ ঘরে যেখান থেকে বেরোনোই যায় না। আর কেউ কেউ এমনও আছে যারা পর্নের অনুপ্রেরণায় বাস্তব জীবনেও পরকীয়ার পথে পা বাড়ায়। সব মিলিয়ে পর্ন শুধু ব্যক্তিগত নেশা নয়, এটা একটা সম্পর্কের গভীর রোগে পরিণত হতে পারে যদি সেটা সময় মতো থামানো না যায়। সমাধানের পথ, ভালোবাসার পুনরুদ্ধার। লেখক শুধু সমস্যা বলেই থেমে যাননি, বরং দিয়েছেন কিছু দারুণ বাস্তবমুখী পরামর্শ। 1. খোলামেলা যোগাযোগ। পর্ন ব্যবহারের বিষয়টি সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। লজ্জা না পেয়ে বলুন আপনি কি অনুভব করেন এবং আপনি নিজে থেকে পরিবর্তন আনতে চান। নাম্বার 2. দম্পতি থেরাপি, যেখানে একজন বিশেষজ্ঞ আপনাদের সম্পর্ক পুনরুদ্ধারে সহায়তা করতে পারেন। থেরাপিস্টরা জানেন কিভাবে বিশ্বাসের সেতু আবার গড়ে তুলতে হয়। নাম্বার 3. যৌথ সিদ্ধান্ত। দুজন মিলে ঠিক করতে পারেন কিভাবে আপনাদের যৌন জীবনকে পুনর্গঠিত করবেন, কিভাবে আবেগ ভালোবাসাকে ফিরিয়ে আনবেন। নাম্বার 4. আত্মনিয়ন্ত্রণের চর্চা। নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি খুঁজছি, কারণ অনেক সময় পর্নের পেছনে থাকে একাকিত্ব, হতাশা বা অব্যক্ত মানসিক চাপ। এই অধ্যায়টা আমাদের চোখ খুলে দেয় যে পর্ন কেবল একটা স্ক্রিনের জিনিস নয়, এটা একটা সম্পর্কের আয়নায় ফাটল ধরিয়ে দিতে পারে। যদি আমরা সতর্ক না থাকি, সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে আস্থা, খোলামেলা ভাবনার এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর। আর যদি আপনি এই মুহূর্তে এমন একটা সম্পর্কের মধ্যে থাকেন যেখানে পর্ন বাধা হয়ে দাঁড়িয়েছে, তাহলে জেনে রাখুন এটা শুধরে নেওয়া যায় একসঙ্গে, সচেতনভাবে। মূল ধারণা 4. ছাড়ার সিদ্ধান্ত। নিজের জীবনের মালিক হওয়া। একটা সময় আসে জীবনে যখন আয়নায় তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি এখনো সেই মানুষ? আমি কি হারিয়ে ফেলেছি নিজেকে? একটা সময় আসে যখন ঘরের আলো কমে আসে, মনে হয় আমি আর এই অন্ধকার চাই না, আমি আর এই গোপন বেদনাকে সঙ্গে নিয়ে বাঁচতে পারছি না। এখানে লেখক আমাদের সেই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে যান যেখানে একজন মানুষ সাহস করে বলে ওঠেন, আমি থামতে চাই, আমি ফিরে যেতে চাই সেই নিজের কাছে, আমি পর্ন ছাড়তে চাই। আপনি যদি এখন অডিফিল এই অধ্যায়টি শুনছেন এখনো, তাহলে ধরে নেওয়া যায় আপনি কিছুটা হলেও থামতে চাচ্ছেন। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেশিরভাগ মানুষ বহুদিন ধরে সংগ্রাম করে, গোপনে, নিঃশব্দে। তারা ভাবেন আমি পরে ছাড়ব। কেউ বলেন একবার শেষ ভিডিওটা দেখি তারপর। আবার কেউ বলেন আমি তো অত আসক্ত না, আমি নিয়ন্ত্রণেই আছি। সিদ্ধান্ত নেওয়া মানে জাদুর মতো কিছু না, এটা এক ধরনের মনের প্রস্তুতি, এটা গভীর আত্ম উপলব্ধি। এই পথে আমি আর হাঁটতে চাই না। এই সিদ্ধান্ত আসতে পারে 3টি জায়গা থেকে। নাম্বার 1, ব্যথা থেকে। সম্পর্ক ভেঙে গেছে, নিজের প্রতি ঘৃণা বেড়েছে। নাম্বার 2, আত্ম উপলব্ধি থেকে বুঝে গেছেন এই অভ্যাস আপনাকে নিচে নামাচ্ছে। নাম্বার 3, প্রেম থেকে। নিজের প্রতি বা কারো প্রতি ভালোবাসা আপনাকে বাধ্য করছে থামতে। পর্ন আসক্তি মানে দুর্বলতা, এটা মিথ্যা। আমি যদি এটা স্বীকার করি তাহলে আমি ব্যর্থ, এটাও মিথ্যা। তিনি বলেন নিজের সীমাবদ্ধতা স্বীকার করাই আসল সাহস। লেখক এই অধ্যায়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান কেমন করে আমরা নিজেদের প্রতি কঠোর হই। আমরা ভাবি আমরা কি পাপী, আমি কেন এমন হচ্ছি, আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না, আমি কি দুর্বল। আসক্তির বিরুদ্ধে লড়াই মানে নিজের পক্ষে দাঁড়ানো, এটা মানে নিজের জীবনের চালক নিজে হওয়া। লেখক বলেন সিদ্ধান্ত নেওয়ার সময় মনে তৈরি হয় এক অদ্ভুত টানাপড়ন। একদিকে থাকে পুরনো অভ্যাসের আরাম, ক্ষণিকের উত্তেজনা, একবার দেখেই নি এইরকম টাইপ ইচ্ছা। অন্যদিকে থাকে অনুশোচনা, সম্পর্কের ক্ষতি, আত্মসম্মান হারানোর ভয়। এই অবস্থাকে লেখক বলেন দ্য পুশ অ্যান্ড পুল অফ অ্যাডিকশন। সেখানে আপনি নিজের মধ্যেই দ্বন্দ্বে থাকেন,
মনে হয় আমি চাচ্ছি ছাড়তে, কিন্তু আরেকটা অংশ আমাকে ধরে রাখছে। এই অনুভূতি স্বাভাবিক। এই দ্বন্দ্বই বোঝায় আপনি জেগে উঠছেন। আজকে শেষবার, কাল থেকে সব বন্ধ। তেমন ক্ষতি তো কিছু হয়নি এখনো। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। এই কথাগুলো আসক্তির ছদ্মবেশী কণ্ঠস্বর, যা শুধু একটা কাজ করে, আপনাকে আবার ওই চক্রে ফিরিয়ে নিয়ে যায়। লেখক জোর দিয়ে বলেন, আপনি এই কণ্ঠকে আলাদা করে চেনা শিখুন। এটিকে সত্য বলে মেনে নেবেন না। এই চক্র একদিনে গড়ে ওঠেনি, তাই ধৈর্য ও সচেতনতা ছাড়া এটি কাটবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে একটা খাতা নিন, লিখে ফেলুন, পর্ন আমাকে কি দিয়েছে আর কি নিয়েছে। প্রশ্নগুলো হতে পারে, আমি কতটা সময় এই জিনিসে ব্যয় করেছি, আমি কতটা সম্পর্ক হারিয়েছি, আমি কতটা গোপনীয়তা নিয়ে বাঁচছি, আমি কি এখনো নিজেকে ভালোবাসতে পারি। এই অনুশীলন আমাদের চোখ খুলে দেয়। যেখানে আনন্দ ছিল সাময়িক, কিন্তু ক্ষতি ছিল গভীর, নীরব এবং দীর্ঘস্থায়ী। এই লিখিত সত্য আপনাকে ভেতর থেকে শক্তি দেয়। আপনি শুধু বলতে পারেন না আমি ছাড়ছি, আপনাকে পরিকল্পনা করতে হবে আমি কিভাবে ছাড়ব। লেখক কিছু দিক নির্দেশনা দেন। নাম্বার 1, ট্রিগার চিহ্নিত করুন। আপনি কখন বেশি দেখেন? একাকিত্বে, চাপের সময়, বিরক্তিতে? এই ট্রিগার চিহ্নিত করে সেই সময়টা নতুন কিছু দিয়ে প্রতিস্থাপন করুন। নাম্বার 2, পরিবেশ বদলান। আপনার ফোন, ল্যাপটপে প্যারেন্টাল কন্ট্রোল, পর্ন দেখার অ্যাপ ডিলিট করুন, ওয়াইফাই বন্ধ রাখুন নির্দিষ্ট সময়ে। নাম্বার 3, কারোর সঙ্গে কথা বলুন। বিশ্বাসযোগ্য একজন বন্ধু, থেরাপিস্ট বা সাপোর্ট গ্রুপে জয়েন করুন। বলুন, আমি লড়ছি, পাশে থেকো। এই 3টি কাজ আপনাকে প্রথম পদক্ষেপে সহায়তা করবে। ভবিষ্যতের চিত্র আঁকুন। আপনি কেমন মানুষ হতে চান? লেখক এখানে এক অসাধারণ অনুশীলন দেন। চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি পর্ন মুক্ত। আপনি আপনার সঙ্গীর সঙ্গে হাসছেন। আপনি আত্মবিশ্বাসী, শক্তিশালী। আপনি গোপন কিছু লুকিয়ে রাখছেন না। আপনি জীবনের প্রতিটি অংশ উপভোগ করছেন। এই ভবিষ্যতের চিত্র আপনার মধ্যে আশা ও উদ্দেশ্য জাগাবে। লেখক বলেন, পরিবর্তন শুধু পিছনে ফিরে তাকানোর নয়, সামনে এগিয়ে দেখা। পুরনো আমি ভুল করেছিলাম, কিন্তু নতুন আমি শিখেছে। এই অধ্যায়ের অন্যতম সংবেদনশীল অংশ, ফরগিভিং ইয়োরসেলফ। আপনি ভুল করেছেন, হ্যাঁ। আপনি নিজেকে কষ্ট দিয়েছেন, হ্যাঁ। কিন্তু আপনি এখন বদলাতে চাইছেন। এটাই সবচেয়ে বড় সত্য। লেখক বলেন, নিজেকে মারবেন না, নিজেকে ভালোবাসুন। আপনি একজন সংগ্রামী, একজন বেঁচে থাকার প্রধান মোক্ষম। এই ক্ষমা, এই প্রেম, এখান থেকেই শুরু হয় পুনর্জন্ম। ছোট পদক্ষেপ, বড় অগ্রগতি। লেখক বড়সড় প্রতিজ্ঞা করতে বলেন না। তিনি বলেন, এই সপ্তাহে একদিন পর্ন ছাড়ব। একবার টেনশন হলে সেটা অন্যভাবে সামলাবো। রাতের ঘুমের আগে ফোন দূরে রাখব। এই ছোট পদক্ষেপগুলো একদিন গড়ে তুলবে এক নতুন জীবনের ভিত্তি। এই অধ্যায়ের শেষ অংশে লেখক বলেন, আপনি যদি পর্ন ছাড়ার সিদ্ধান্ত নেন, আপনি কেবল একটা অভ্যাস ছাড়ছেন না, আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। আপনি বলছেন, আমি আর লুকিয়ে বাঁচব না, আমি সত্যিকারের সম্পর্ক চাই, আমি নিজেকে ভালোবাসতে চাই। এই সিদ্ধান্ত মানে নিজের জীবন নিজের হাতে নেওয়া। এই বইটি শেষ হয় এক চমৎকার কথায়, থেমে যাওয়ার সিদ্ধান্ত মানে এই নয় যে আপনি হেরে গেছেন, বরং এটাই প্রমাণ করে আপনি এখন প্রস্তুত জয়ী হওয়ার জন্য। এই ছিল দি পর্ন ট্র্যাপ বইয়ের গভীর, সাহসী এবং জীবন বদলানো কিছু শিক্ষা। পর্নের ফাঁদ যে কতটা নিঃশব্দে আমাদের আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মানসিক শান্তিকে কেড়ে নেয়, তা আজকের আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু সুখবর হলো, এই ফাঁদ থেকে মুক্তি সম্ভব যদি আমরা সচেতন হই, সাহসী হই আর নিজের সত্যিকারের চাহিদাকে বুঝতে শিখি। যদি এই ভিডিও আপনাকে কিছুটা হলেও চোখ খুলে দিতে সাহায্য করে, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার সাপোর্টটি জানান এবং সবার সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কিভাবে এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন। আর এমন সাহসী, গভীর এবং জীবন বদলানো বইয়ের সারাংশ পেতে চাইলে এক্ষুনি অডিফিলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন নিজেদের যত্ন নিন এবং মনে রাখুন, আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই।